আমি যদি দেশে আসি একদম টাইট করে ফেলাবো। ওকে, বাংলার মানুষ অশিক্ষিত মূর্খ ছোট লোক গরিবেরা, সকালে তোরা বলস হাসিনা খারাপ, বিকালে বলস হাসিনা ভালো। তোদের মনস্থির কর গরিবেরা, অশিক্ষিত মূর্খ ছোট লোক, তোদের কারণেই আজ 55 বছর হয়েছে দেশ স্বাধীন হয়েও স্বাধীন হয়নি। তোরা গোলামের বংশ, তোরা বেঈমান নিমুখারাম, ছোট লোক গরিব। ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা এই গুপ্ত ট্যাগিংকে ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা কোন রকম প্রশ্রয় দেয় না, বরং বিভিন্ন জায়গায় যে গুপ্ত তারা লিখেছে ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা সেখানে গিয়ে ছবি তুলে আবার পোস্ট করেছে। এটা দেখে তাদের মাথা খারাপ হয়ে গিয়েছে। এবং আপনারা দেখেছেন যে বিভিন্ন সময় তারা যে এই যে দীর্ঘদিন ধরে পড়ালেখার বাইরে, যার ফলে যে গুপ্ত কিভাবে লিখতে হয় এটাও তারা জানেন না অনেক ক্ষেত্রে। তো ইত্যাদি নিয়ে সাধারণ শিক্ষার্থীরা নানাভাবে ট্রল করেছে, যার ফলে তাদের মাথা ঘুরে গিয়েছে বলে আমাদের মনে হয়েছে। এখানে আবার রয়েছে থেকে সাবধান। আসলে এটা কি উচ্চারণ হবে, মানে কি একটা অবস্থা। এই পাশেও রয়েছে সংগঠন নিষিদ্ধ চাই। আসলে কি এটা, উচ্চারণটা তো আমি করতে পারতেছি না। আপনারা যদি কেউ উচ্চারণ করতে পারেন কমেন্ট বক্সে জানাবেন। এই সরকারও পালাইবো, এরাও কোনো পথ পাইবো না খুঁজা, এমন অবস্থা। তারেক রহমানের পালিয়ে যেতে, উনিও যাবে পালায়, উনিও পালাবে। তারেক রহমান, এই যে দেশের পরিস্থিতি তো খুব খারাপ, অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য। আপনি কোন জিনিসটা ভালো আছে? আপনি দেখেন অটো এতগুলা কারেন্ট খাচ্ছে, লক্ষ লক্ষ অটো, এগুলা বন্ধ না করে মানুষের মার্কেট বন্ধ করে দিছে 11টা থেকে সন্ধ্যা পর্যন্ত। তাহলে এই লোকগুলার পেটে কিন্তু পুরা দায় পড়ে গেছে। একটা মার্কেটে তো পুরাপুরি বেচা কিনা, মানে এই যে রোজ, এখন কি মানুষ মার্কেটে যাবে? এখন যায় না, যায় সন্ধ্যার পরে। সন্ধ্যা হলে মার্কেটে যায়, রাত 11টা পর্যন্ত মার্কেট করে। এখন সন্ধ্যার পরে মার্কেট বন্ধ, তাহলে আমাদের যাত্রী কো? আমাদের যাত্রী তো তখনই হয়। তো যাত্রী তখন যদি না পাই তো আমরা চলবো কিভাবে? শিক্ষা করে টোকাই যারা আছে, আদুবাই যারা আছে, যাদের বয়স 40-50, যারা এখনো নিজেদেরকে শিক্ষার্থী পরিচয় দেয়, তাদের থেকে ক্যাম্পাসগুলোকে আমরা রক্ষা করতে চাই। আমি কারেন্ট রে, আমাকে খুব বেশি প্রত্যাশা করিস না। আমাকে কারেন্ট মনে না করে ঔষধ মনে করবি। সকাল দুপুর রাতে শুধুমাত্র 1 চামচ করে ব্যবহার করবি। আমাকে অতিরিক্ত ব্যবহার করলে তার পার্শ্ব প্রতিক্রিয়া আছে রে। তোর অনেক টাকা বিল উঠবে রে, তোর বউ তোকে ছেড়ে চলে যাবে রে। আমি কারেন্ট রে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। দর্শক, বর্তমানে যে ইস্যুগুলো চলছে সেই ইস্যুগুলো নিয়েই কিন্তু গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যার শুরু অংশগুলো দেখেই আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল হতে চলেছে। তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই ভিডিওর মূল রহস্য জানতে পারবেন। দর্শক, চলুন ভিডিওগুলো দেখে আসি। তার আগে বলবো, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন একটি লাইক দিয়ে ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখে আসি। এবং গণভোট যদি না মানেন, সময় বলে দিবে এর কনসিকুয়েন্স কি, সামাল দিতে পারবেন কিনা সেটাও মাথায় রাখতে হবে। সংবিধানের দোহাই এত দেন, সিনায় বল থাকলে কালকে বঙ্গবন্ধুর ছবিটা ঝুলিয়ে দেন। সংবিধানের চাইরের ক মোতাবেক কেন ঝুলাতে পারছেন না? আমি পছন্দ করি কি না করি দ্যাট ইজ ইম্যাটেরিয়াল। আপনি সংবিধানের দোহাই দিয়ে চাইরের ক মোতাবেক আপনার অফিসে মাথার উপরে বঙ্গবন্ধুর ছবি ঝুলছে না কেন? 2 নম্বর, কাগজে লেখা একটা, আপনি পড়ছেন আর একটা। যেই কাগজে লেখা আছে, ষষ্ঠ তফসিলে বলা আছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি ব্যক্তি কি সেটা আমার কাছে সাবজেক্ট না, কিন্তু সংবিধানে তো তাই বলা আছে। তাহলে আপনার সংবিধানে লেখা একটা, উচ্চারণ করেন আর একটা, যে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষক। আমি তো জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষক, বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষক, এই বিতর্কে আমি নাই। এই বিতর্ক আপনাদের। আপনারা এখন ক্ষমতা আছেন, যখন জিয়াউর রহমান সাহেবের স্বাধীনতার ঘোষক, কালকে আরেকজন আসবে সে স্বাধীনতার ঘোষক। রাষ্ট্র এভাবে চলতে পারে না, এটা ক্লাব বা সমিতি না। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এখন আজকের বিষয়, এই যে নেক্সাস ডিফেন্স এবং জাস্টিস আয়োজিত, আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি এই কারণে যে তারা অনেক খারাপ পরিস্থিতির মধ্যে এটাকে চালিয়ে যাচ্ছে। সেজন্য আজকের বিষয়বস্তুটা হলো জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, আইনি ও রাজনৈতিক চ্যালেঞ্জ। ইয়েস, আইনি ও রাজনৈতিক চ্যালেঞ্জ দুটোই আছে। রাজনৈতিক চ্যালেঞ্জটা মোকাবেলা করা খুবই সহজ। আপনি যদি এই গণভোট মেনে নেন, সেই মোতাবেক সংশোধন করেন, হয়ে গেল রাজনৈতিক সমাধান।
পাশাপাশি আইনও মানা হলো। বিষয়টা তো সহজ, আপনারা জটিল করছেন কেন? শেখ হাসিনা 2008 ক্ষমতায় যাওয়ার পর 14 সাল থেকে তার যাত্রা শুরু হলো স্বৈরাচারের দিক, যখন তিনি 153টা সিট বিনা প্রতিদ্বন্দ্বিতা নিয়ে নিলেন। কিন্তু আপনারা তো দেখতেছি ফ্রম ডে ওয়ান স্বৈরাচারী আচরণ করতেছেন। ফ্রম ডে ওয়ান, সংসদের বয়স 2 মাস হয় নাই, 1 মাস চলছে হয়তোবা। সেক্ষেত্রে আপনার শুরুতেই এসে বলে দিলেন গণভোট মানবেন না। এইবার আসেন এটার আইনি সমাধান কি এবং এটার প্রয়োজনটা কি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন বাংলাদেশে অনেক অভ্যুত্থান হয়েছে, এরশাদকে সরানো হয়েছে, এমনকি বেগম খালেদা জিয়াকে অপসারণ করা হয়েছে আন্দোলনের মাধ্যমে টু সাম এক্সটেন্ট, এবং তাকে বাধ্য করা হয়েছিল 3 দলের রূপরেখা মোতাবেক আপনার তত্ত্বাবধায়ক সরকার বানাতে। তার মানে কি? কিন্তু এই ব্যতিক্রম ধর্মী অভ্যুত্থান আপনারা দেখছেন কিনা? আমি যদি এটাকে বিপ্লব বলি, সারা দেশের মিডিয়া, বিজনেস কমিউনিটি, প্রশাসন এটাকে অভ্যুত্থান বলে এবং অভ্যুত্থানকারীদেরকে ক্রিমিনাল হিসাবে চিহ্নিত করার চেষ্টা করছেন। সেটা ভিন্ন কথা, কারণ জোর যার মুল্লুক তার। কিন্তু আমি ভিন্ন বলছি কেন? বাংলাদেশে যদি এমন কোনো ঘটনা ঘটেছে যে একটা সরকার যাওয়ার সাথে সাথে বাইতুল মোকাররম খতিব পালিয়ে যায়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালিয়ে যায়, পুলিশ পালিয়ে যায়, কিংবা আরো বহু কিছু পালিয়ে গেছে, কারণটা কি? সমস্ত মন্ত্রী পরিষদ না, আওয়ামী লীগের বহু নেতা কর্মীও পালিয়ে গেছে। ভিসা বন্ধ না করলে 10 লক্ষ লোক প্রতিবেশী দেশে চলে যেত। তো এখন প্রশ্ন হচ্ছে, সেই জায়গাটায় আপনি এরকম কোনো ঘটনা যখন ঘটে নাই, তখন কিন্তু এই সংবিধানে যেহেতু পলায় গেলে কি হবে বলা নাই, সাথে সাথে সংবিধান লক করা হয়ে গেছে। কিভাবে লক করা হয়? যেমন ধরেন, আপনি একটা গাড়ি যদি বন্ধ করে বাইরে চলে যান হাতে চাবি নিয়ে, ওই গাড়িটা কিন্তু লক। বাসা যদি তালা মেরে চলে যান, বাসাটা কিন্তু লক। সেটাকে ঢুকতে হলে 2টো পথ, এক চাবি পেতে হবে গাড়ির অথবা ঘরের তালার, নতুবা দরজা ভেঙে, গাড়ির দরজা ভেঙে ঢুকতে হবে, এছাড়া কোনো পথ নাই। তো আমি মনে করি এই সরকারকে সংসদে ঢোকার জন্যে যেই চাবি, সেই চাবি হইল এই জুলাই সনদ বাস্তবায়ন আইন। কেন বলছি? আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন যে এই জুলাই সনদে বলা হয়েছে, এই জুলাই সনদটা শুধু যে রাজনৈতিক বেসিস যদি দিতে চান একটা সরকারকে, এই সরকার যে ক্ষমতায় গেল তার রাজনৈতিক একটা ভিত্তি লাগবে। সেই ভিত্তিটা কি? সেই ভিত্তিটা হলো এই সনদ। শুধু তাই নয়, আমাদের নৈতিক দায়িত্ব ধারাবাহিকতা রক্ষা করা। আওয়ামী লীগ সরকার চলে গেল, বিএনপি সরকার টেক ওভার করলো, এর মাঝখানে এই যে ধারাবাহিকতাটা আপনি কিভাবে রাখবেন? সুতরাং এই দুইটা সরকারের মধ্যে যে একটা ব্রিজ বা সেতু যেটা বলেন, সেটা হলো এই জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ। আর নয়তো আপনি কোনো ধারাবাহিকতা থাকবে না। কেন থাকবে না? আপনি সংবিধানের দোহাই দিচ্ছেন, সংবিধানের ধারা, আমি একটু আগে শিশিরমণি বলে গেছে, সবাই জানে, গ্রামে গঞ্জে সবাই জানে, সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে নির্বাচন। আপনি সেই নির্বাচন করেন নাই, কাজে আপনি সংবিধানে নাই। এর আগে বললাম বঙ্গবন্ধুর ছবি ঝুলে নাই, এর আগে বললাম ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনারা মানেন না। এখন আসতেছেন 90 দিনের মধ্যে আপনি নির্বাচন করেন নাই। নির্বাচন যেহেতু 90 দিনের মধ্যে করেন নাই, আপনার কোনো রাইট নাই ওই সংবিধানের দোহাই দেওয়া, এবং ওই সংবিধানের জন্য ঢোকার জন্যে, ঢুকে যে ঠিক করবেন সেজন্য এই জুলাই সনদ দেওয়া হয়েছে। আপনি যদি এখন এই আইনের মাধ্যমে সংস্কার পরিষদ করেন, করলে পরে আপনি একটা উইন্ডো পাবেন এই বন্ধ সংবিধানের ভিতরে প্রবেশ করার জন্যে। সুতরাং এটা একটা আইনি ভিত্তি দেওয়া হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা যখন বলতেছেন কিচ্ছু পারে না, সব বেআইনি, আপনাদের সিনায় যদি এত ক্ষমতা থাকে, কালকে সকালে পার্লামেন্টে বলে দেন যেই যে অধ্যাদেশ পাস হয়েছে পাস, বাকিটা বাতিল, কিছুটা একসেপ্ট করলাম, সংসদ চলমান থাকুক। আলোচনায় যাচ্ছেন কেন? 2/3 মেজরিটি আপনার আছে, আপনার ভয় কিসের? এর কারণ আপনার টোটালটা অবৈধভাবে করতেছেন। আপনারা প্রত্যেকে এসির ভিতরে ঘামতেছেন।